সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। দর্শক, আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন যে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা সবসময় চেষ্টা করি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের রোগ, তার চিকিৎসা এবং সেটার সাথে আসলে জীবনযাত্রার পরিবর্তন কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনার মধ্যে থাকে। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাইপোথাইরয়েডিজম। বিভিন্ন প্রতিবেদনে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় ৫ কোটি থাইরয়েডজনিত সমস্যায় ভুগছে এবং এদের মধ্যে প্রায় ৩ কোটির মতো মানুষ জানেই না যে তারা থাইরয়েডজনিত সমস্যায় আক্রান্ত। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের যে আলোচ্য বিষয় হাইপোথাইরয়েডিজম, এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মেজর খসরোজ সামাদ 1967 সালের আগস্ট মাসে রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1992 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমফিল ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের ক্লাসিফাইড স্পেশালিস্ট হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, ধন্যবাদ। স্যার, থাইরয়েড জনিত সমস্যায় বৃদ্ধি পাচ্ছে, এর কারণটা আসলে কি? থাইরয়েড এমন একটা ডিসঅর্ডার যেটা হরমোনের সাথে জড়িত। হরমোন বলে তো অনেক কথা চলে আসে মহাসমুদ্রের মতো, আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। আমাদের রোগীরা যেটা বলে থাইরয়েড হরমোন, তাহলে এই হরমোনটা আমাদের শরীরে একটা মাত্রায় থাকা উচিত। যদি কোনো কারণে এই হরমোনটা কমে যায় স্বাভাবিকের মাত্রার তুলনায়, তাহলে পরে যে ঘটনাটা ঘটবে তাহলে পরে তাকে আমরা বলছি হাইপোথাইরয়েডিজম। হাইপো মানে কম, থাইরয়েডিজম তো কম। এছাড়াও হাইপার থাইরয়েডিজম আছে, অর্থাৎ থাইরয়েড বেড়ে যেতে পারে হরমোনটা। ওই আলোচনাটা আমরা আরেকদিন আমরা হয়তো এই টেবিলে বসে করব। তাহলে চলা যাক আমাদের হাইপোথাইরয়েডিজম নিয়ে কথা। যেটা আপনি বলেছেন, এটা ব্যাখ্যাটা হচ্ছে এইরকম যে আইসবার্গের কথা আমরা সবাই শুনেছি। আইসবার্গ একটা বরফ ভাসে, বরফের কিছুটা অংশ ভাসে, কিছুটা অংশ থাকে, খুব সামান্য অংশই ভাসে। সুতরাং ওই যেটুকু আপনার প্রকাশিত সেটুকু দেখে আত্মতৃপ্তিতে ভোগার কিছু নাই। বিরাট একটা অংশ আমরা দেখতে পাই না, কিন্তু ডাটা অন্যান্য লক্ষণ দিয়ে এই জরিপটা করা সম্ভব হয়েছে। সুতরাং আমাদের আগামী দিনে আজকে ৮০ করছে, এরকম সংখ্যাও কিন্তু বিরাট। তাহলে সেটা যোগ করলে পারে এর সংখ্যাটি অনেক বড় হয়ে যাবে। এবার আসে যাক কারণ। এইটার ডায়াবেটিকের যেরকম একটা সুনির্দিষ্ট কারণ মানে অনেক কথা বলা যায়, এটার ক্ষেত্রে বলাটা একটু কঠিন। এর যেটা কারণ সেটা হচ্ছে যে মূলত জেনেটিক, অর্থাৎ বাবা বা মা অথবা বাবার স্থানীয়, পিতৃস্থানীয়, মাতৃস্থানীয় যদি কারো থেকে থাকে তাহলে তার হওয়ার ঝুঁকিটা বেশি। কিন্তু এটা রেসিয়াল কোনো ফ্যাক্টর নাই, অর্থাৎ বাংলাদেশের হতে পারে, আফ্রিকার হতে পারে, কালো মানুষের হতে পারে, সাদা মানুষের হতে পারে। কিন্তু আমরা দেখেছি সাউথ ইস্ট এশিয়ান, বাংলাদেশ, ভারত, এই বেল্টটাতে এদের যে কোনো কারণেই বেশি। হয়তো আগামী দিনের বিজ্ঞান সেটাকে বের করে ফেলবে কী কারণে বেশি। আবার মজা হলো, এটা কোনো ক্রমে গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার না, কিন্তু এটা আবার মহিলাদের বেশি। তো এইটা কেন মহিলাদের বেশি সেটাও আগামী দিনে বিজ্ঞান হয়তো বের করবে। এখন থাইরয়েডটা আসলে কি? এটা একটা গ্ল্যান্ড। গলাটার পাশে যদি একটা প্রজাপতিকে আমি এভাবে রেখে দিতে পারতাম, তাহলে ছবিটা যেমনটি দাঁড়াতো, গলার চামড়াটা যদি আমরা সরিয়ে ফেলি তাহলে দেখা যাবে যে একটা প্রজাপতি যেরকম গলার চারপাশে এভাবে ধরে আছে। তাহলে এই গ্ল্যান্ডের কাজ হচ্ছে হরমোন নিঃসৃত করা, হরমোন দেওয়া। তাহলে এই হরমোন সে প্রতিনিয়ত দিচ্ছে এবং প্রতিনিয়ত রক্তে আসছে। তার যতটুকু দেওয়া উচিত তার থেকে যদি কোনো কারণে এটা কম আসে তাহলে তাকে আমরা হাইপোথাইরয়েডিজম বলবো। রোগীরা সাধারণত যে ভাষায় বলেন যে আমার তো হরমোন কম। এখানে একটু প্যাথোলজি খুবই প্রাসঙ্গিক বলে আমি মনে করছি। 3টা প্যারামিটার আমাদের মাপতে হয়, যদিও এটা টেকনিক্যাল টার্মিনোলজি, কিন্তু এটা খুবই প্রাসঙ্গিক। একটা হচ্ছে TSH আর হচ্ছে FT3 FT4, জটিল হয়ে গেল সম্ভবত। FT3 FT4 হচ্ছে হরমোন, অর্থাৎ FT3 FT4 এর যতটুকু থাকার কথা তার থেকে যদি কম থাকে তাহলে পরে আমরা হাইপোথাইরয়েডিজম বলি। কিন্তু মজার বিষয় হলো TSH আবার বেশি থাকে। তাহলে রোগী এসে আপত্তিভাবে কি আপনি বলছেন তো হরমোন কমে, তো আমি ঠিকই পাচ্ছি বেশি, তাহলে কথাটা কীরকম হলো? TSH কিন্তু পিটুইটারি হরমোন, অর্থাৎ মাথা থেকে আসে এবং এটার থেকে পরিবর্তিত হয়ে FT3 FT4 হয়। সুতরাং এটা রিভার্স হবে, এটাই স্বাভাবিক। অর্থাৎ কারো থাইরয়েড হলে FT3 FT4 কম হবে কিন্তু TSH বেশি হবে। স্যার, আপনাদের কাছে যখন রোগীর আসে কি ধরনের টেস্ট করলে জানা যাবে যে তিনি হাইপোথাইরয়েডিজমে তিনি ভুগছেন? সমস্যাটা হলো এটাও দীর্ঘদিন অ্যাসিমটমেটিক থাকতে পারে। হচ্ছে প্রিফিক্স মানে নাই, সিমটম হচ্ছে লক্ষণ, মানে কোনো লক্ষণ ছাড়াই অনেক দিন থাকে,
এমনকি বছরের মতো বছর থাকতে পারে। ফলে উনি থাইরয়েড হাইপোথাইরয়েডে আক্রান্ত, কিন্তু উনি যেহেতু স্বাভাবিক জীবনযাপন করছেন, ওনার মাথাতে এটা খেলে না, যেহেতু এটা নতুন রোগ বলবো না, নতুনভাবে প্রকাশিত রোগ, সুতরাং এটা ওনার মাথায় খেলে না, এই জন্য উনি কখনো কোনো পরীক্ষা করেন না। ফলে যখন ধরা পড়ে তখন থাইরয়েডটা অনেক বেশি প্রকাশিত হয়ে যায়। তারপরে তো কিছু লক্ষণ আছে। লক্ষণের ভেতরে এক হলো যে চুল পড়ে যাওয়াটা আমরা খুব বেশি দেখি। এখন চুল পড়ে যাওয়ার অনেকগুলি কারণ আছে, সুতরাং চুল পড়ে গেলেই যে এটা থাইরয়েড এটা বলা যাবে না, বাট চুল পড়ে গেলে যেই সমস্ত অসুখকে বিবেচনায় আমরা নিব, বিশেষ করে মেয়েদের, সেক্ষেত্রে পারে আমাদের থাইরয়েডটা একটি আসলো। দুই হচ্ছে যে সাধারণত ওজন বেড়ে যায়। তো হঠাৎ করে ওজন বেড়ে যায়, কিন্তু উনি একই পারিবারিক পরিবেশে আছেন, একই খাবার খাচ্ছেন, নতুন কোনো ঘটনা ঘটে নাই যে উনি বেশি করে খাচ্ছেন, নতুন কোনো ঘটনা ঘটে নাই যে কায়িক পরিশ্রম শুরু করলেন বা ছেড়ে দিলেন। হঠাৎ করে আনএক্সপ্লেনেবল, ব্যাখ্যার অতীত কোনো কারণে যদি হঠাৎ করে কেউ ওজন বেড়ে যায়, তাহলে পারো এটা ইঙ্গিত করে যে উনি হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত হচ্ছেন। তো ত্বক খসখসে হয়ে যায়, হর্নি রাফ স্কিন হয়ে যায়। তো এটা তো একটা দৃশ্যমান ব্যাপার, এবং আধুনিক মানুষ আমরা সবাই সৌন্দর্য সচেতন, সবাই এসব বিষয় খেয়াল রাখি। তো হঠাৎ করে ত্বক যদি এরকম হর্নি হয়, তাহলে এটার জন্যই সাধারণত আমরা দেখি যে ডার্মাটোলজির কাছে, ত্বকের ডাক্তারের কাছে রোগীরা চলে যান। বাট এটা আমাদেরকে মনে রাখতে হবে, কণ্ঠস্বর খসখসে হয়ে যায়। উনি যেরকম নান্দনিক ভাষায় কথা বলতেন, সেই শব্দগুলি আর ওরকম হয় না। বাড়ির লোকরা কি বলবে, কি তুমি সবসময় রেগে টেগে আছো নাকি, কি খসখসে গলায় কথা বলছো। ওই হাঁসের গলার যেরকম থাকে কণ্ঠটা, এরকম হাস্কি ভয়েস হয়। এছাড়া এটা যেহেতু একটা মেটাবলিক ডিসঅর্ডার, বিপাকীয় একটা পরিবর্তন, শরীরে অনেক কিছুই চেঞ্জ হতে পারে। বাট আমি যেটা বলেছি সেটা সবার জন্যই কম বেশি প্রযোজ্য। অস্থিরতা বেড়ে যাবে, ঘুম হবে না, আর যেটা হবে ল্যাসিটিউড, ফ্যাটিগ, ক্লান্ত। উনি 1 কিলোমিটার দিব্যি হাঁটতে পারতেন, আধা কিলোমিটার হাঁটার পর ওনার আর মনে হচ্ছে আমি আর পারছি না। ছোট্ট একটা ওজন উনি খুব সহজেই বহন করতে পারতেন, তুলতে পারতেন, ওনার কাছে অনেক ভারী লাগে। উনি দিনের হয়তো দেখা যাক উনি সারাদিন বাসাতে বসেই কাজ করেন, গৃহের কাজ করেন, ঘরটা নিজেই ঝাড় দেন, এটা তার ভালো লাগে, ঘরটা নিজেই সাজান, রান্নাটা নিজেই করেন। এগুলি করতে করতে আগে খুব হাসি খুশি মুখে করতেন, এখন তার খুব ক্লান্তি, অবসাদ দেখা দেয়। এবং এর কারণে নরনারীর যে জৈবিক বিষয়গুলি আছে এটার ভিতরে একটা গ্যাপ পড়ে যায়, এবং মিসট্রাস্টের বিষয় আসে, এবং এটা কখনো কখনো সংসারের একটা অলক্ষে একটা অ্যালার্মিং ফ্যাক্টর হিসেবেও কখনো কখনো দেখা যায়। টিনেজারদের মধ্যেও কিন্তু আমরা এখন দেখছি যে হাইপোথাইরয়েডিজমের সমস্যাটা কিন্তু অনেক বেশি হচ্ছে, এবং যেটির জন্য তাদের গাইনোকোলজিক্যাল অনেক প্রবলেম হচ্ছে। এই বিষয়ে স্যার আপনার মতামত কি? প্রথম কথাটা হচ্ছে এটাও ব্যাখ্যার অতীত কারণ, যে হঠাৎ করে হচ্ছে বিষয়টা আসলে হঠাৎ করে না। ব্যাপারটা যেটা হয়েছে, এটা তো ডায়াগনোসিস প্যারামিটার, যে ওই যে বলেছি FT3, FT4, TSH, এই জাতীয় পরীক্ষাগুলি আগে প্রান্তিক জনগণ, এমনকি নাগরিক জনগণ খুব বেশি আমরা করি নাই, এবং আমরা এটা ধরতামও না, প্লাস এইটা রোগীও খুব বেশি সচেতন ছিল না। এখন আমাদের ইন্টারনেটের কল্যাণে হোক, এই গণমাধ্যমের কল্যাণে হোক, আমরা এনটিভিতে তো সবসময় প্রতিদিন স্বাস্থ্য বিষয়ে কথা বলি, আমরা বিভিন্ন ডিসিপ্লিনে আসি, তারা আমরা সবসময় কথা বলি, এগুলি সব কিছু মিলিয়েই যেটা হচ্ছে যে মানুষ অনেক স্বাস্থ্য সচেতন হয়েছে। স্টিচ ইন টাইম সেভস নেন, এতে অনেক সুবিধা আমরা নিঃসন্দেহে পাচ্ছি। কারণ থাইরয়েডের জটিলতা নিয়ে যদি আমরা আলোচনা করি, সেটা দেখা যাবে যে অনেক কিছু অসম্ভব, মানে অনেক কিছু দুর্ঘটনা সে ঘটিয়ে ফেলেছে। এই আলোচনাতেই থাকি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা আগেই ডায়াগনোসিস হচ্ছে। 2, যেহেতু এটা মেটাবলিক প্রক্রিয়া, অনেক কিছুই বিপাকের সাথে আছে, সুতরাং এই যে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড এগুলি খাচ্ছে, এগুলির সাথে খুব সরাসরি প্রামাণিক দলিল আমাদের হাতে নাই, কিন্তু অনুমান করা হয় যেহেতু যারা ফাস্টফুড খায় তাদের এই হাইপোথাইরয়েড বেশি হয়ে যাচ্ছে, সুতরাং এর সাথে হয়তো আগামী দিনে বিজ্ঞান বলবে যে কোনো সম্পর্ক থাকে। তবে একটা কথা সেটা দেখা গেছে যে 50 ঊর্ধ্ব বা 60 ঊর্ধ্ব মহিলাদের ভেতরে এটার বেশি, এইটার যে হরমোনাল কারণ আছে, যেহেতু হরমোন ওই সময় মেয়েদের যে হরমোন ইস্ট্রোজেন প্রজেস্টেরন সেটা কমে যায়, ফলে কমনীয়তা কমে আসে, সুতরাং এটাই একটি কারণ হতে পারে। স্যার, শুধুমাত্র অ্যাডাল্ট পারসন নাই, বর্তমান যুগে টিনেজার যারা রয়েছে তাদের মধ্যেও হাইপোথাইরয়েডিজমের আক্রান্ত হওয়ার সংখ্যাটা অনেক বেশি দেখছে। এই বিষয়ে স্যার আপনার মতামত? 13 বছর, 13 শুরু, 13, 14, 15, এভাবে 19, তারপর 20, তাহলে 13 থেকে 19 এই বছরটা তো আসলে খুবই সংবেদনশীল। রবীন্দ্রনাথের সেই ছুটি গল্প বলেছিলেন যে 12-13 বছরের মধ্যে বালাই আর নাই। যে মেয়েটা তার শৈশবটা কেবল ভেঙে সে ফ্রকটা ছেড়ে সে ওড়না পড়ছে, তার ভেতরে কিছু মনোদৈহিক কিছু পরিবর্তন যে আসে, এটা সে বুঝতে পারে। এবং
আগে যার কাছে সবার কাছে যার সাথে খেলতো তার সাথে যতটা সে স্বাচ্ছন্দ্য ছিল তার থেকে তাকে অনেক কিছু আগে তখন বলা হয় এখন ডাজ অ্যান্ড ডোজ, তুমি ওর কাছে যাবে না, কেন যাবে না, ওর কাছে যাবো, ওর কাছে যাওয়া যাবে না, এই জিনিসগুলি তাকে ভাবায়। সুতরাং সে এমনিতে খুব অস্থির থাকে। এই মনোদৈহিক পরিবর্তন আগে ঠিক সেই রকম সময় প্রকৃতির নিয়মের পিরিয়ড শুরু হয়, এটাতে সে অনভ্যস্ত। হঠাৎ করে এই শারীরবৃত্তীয় প্রক্রিয়াটা তাকে একটা অস্বস্তির ভেতরে ফেলে এবং এটাতে সে যেহেতু অভ্যস্ত না, এই প্রতি মাসে এভাবে বছরের পর বছর যখন চলতে থাকে তখন এর যে জটিলতাগুলি বা অস্বস্তিগুলি, সামাজিক অস্বস্তি সব কিছু মিলিয়ে এটা তাকে একটা ট্রমার ভেতর ইনিশিয়ালি ফেলে। যদি পরিবার তাকে সুন্দর করে কাউন্সেলিং করে, যেটা আমরা এখন পর্যন্ত স্টিগমা ভাবছি, এখন পর্যন্ত ট্যাবু ভাবছি, সেজন্য তার মা, তার বাবা, তার কাছের মানুষ, তার ভাই এই জিনিসটা ভেঙে দিতে পারি আমরা, তাহলে পরে সে অনেক সহজ হবে এবং সে মূল স্ট্রিমের ভেতর ফেরত আসবে। তা আমরা সেটা দেখতে পাচ্ছি না। এখন আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে দুটো জটিলতার কথা বলেছেন, একটা পলিসিস্টিক ওভারি আর একটা হলো এন্ডোমেট্রিওসিস। এগুলো বলে তো আমরা আরও জটিলতার মধ্যে ফেলে দিলাম বলে সম্ভবত। এন্ডোমেট্রিওসিস একটু সহজ করে আমরা বলিনি, সেটা হলো যে পিরিয়ড হওয়ার সময় যে ব্লিডিংটা হয় সেটা ফিমেল অর্গান থেকে হয়, এটা পৃথিবীর আমরা সবাই জানি। এখন ওই অর্গানের একটা পার্ট ইউটেরাসের কখনো কখনো সেটা হাতে এখানে চলে আসতে পারে, মাথায় আসতে পারে, শরীরে আসতে পারে। তাহলে কি ভয়ঙ্কর ব্যাপার! অর্থাৎ পিরিয়ড হওয়ার সময় এখান থেকে ব্লিডিং হবে, মাথা থেকে ব্লিডিং হবে। তাহলে এটা তো একটা ক্যারিয়াস সিচুয়েশন বলি, এটা শেড স্টেজে, কিন্তু ইউটেরাসের যে লেয়ারে হওয়ার কথা ছিল, যে স্তরে হওয়ার কথা ছিল তার ভেতরে চলে যায়। ফলে তার পিরিয়ড হওয়ার সময় সে অসম্ভব ব্যথা অনুভব করবে, কষ্ট অনুভব করবে এবং ব্লিডিংটা তার নিয়ন্ত্রণে থাকবে না। সুতরাং সে সামাজিক অসুবিধা বোধ করবে। সে যখন স্কুলে গেছে সে প্রেডিক্ট করতে পারে নাই, সে ওই যখন প্রস্তুতি নিয়ে আসে নাই, তখন তার পিরিয়ডটা শুরু হয়েছে। বা কর্মক্ষেত্রে যারা যায় তারা যখন যাবে, আমাদের বড় একটা অংশ তো আমাদের গার্মেন্টস সেক্টরে আমাদের মা বোনেরা কাজ করেন, অর্থনীতি বিরাট তারা থাকেন, সেখানে হয়তো স্বাস্থ্যকর পরিবেশ নাই, তাহলে এরকম একটা আসে। সুতরাং এই সমস্ত বিষয়গুলি আসলে অনেক জটিল ব্যাখ্যার দরকার আছে। আমরা তাত্ত্বিক আলোচনাটা অবশ্যই আমরা একদিন করতে পারি, কিন্তু এই আলোচনাটা মিস ইনফরমেশন যাবে। আমার মনে হয় আমরা আরেকবার বসে এটা তাত্ত্বিক দিকটা এবং তার গাইনোকোলজিক্যাল যে পার্টটা আছে সেই ব্যাখ্যাটা করাটাই আমার মনে হয় যে পরিণত আলোচনা হবে। স্যার, আমরা এই হাইপোথাইরয়েডিজম সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো, যে এটিকে আসলে কিভাবে প্রিভেন্ট করা যায় বা ট্রিটমেন্ট পদ্ধতি আসলে কি, সেটি জানার চেষ্টা করব। তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। বর্তমান সময়ে হাইপোথাইরয়েডিজম একটি কমন প্রবলেম। ছোট থেকে বড় সব বয়সেই কিন্তু এই সমস্যাটি দেখা যায়। থাইরয়েড গ্ল্যান্ড যখন শরীরের চাহিদা মতো পর্যাপ্ত পরিমাণে থাইরয়েড হরমোন তৈরি করতে পারে না, তখনই কিন্তু হাইপোথাইরয়েডিজমের লক্ষণগুলি শরীরে প্রকাশ পেতে থাকে। এই লক্ষণগুলির মধ্যে ওজন বেড়ে যাওয়া, চুল পড়ে যাওয়া, কনস্টিপেশন হওয়া, কারো কারো ক্ষেত্রে ডিপ্রেশনে ভোগা এবং অনেকের ক্ষেত্রে কিন্তু হার্ট রেট কমে যাওয়া ইত্যাদি কিন্তু দেখা দিয়ে থাকে। আর অনেকেরই ধারণা দর্শক যে শুধুমাত্র ঔষধ গ্রহণের মাধ্যমেই এই হাইপোথাইরয়েডিজমকে নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু আসলে কিন্তু তা ঠিক নয়। কারণ ঔষধ গ্রহণের পাশাপাশি কিন্তু কিছু কিছু খাবার নিয়ন্ত্রণেরও প্রয়োজন হয়। ব্রেড, সিরিয়াল, পাস্তা ইত্যাদি গ্লুটেন জাতীয় খাবার কিন্তু খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। তাছাড়া সয়া জাতীয় খাবার যেমন সয়া মিল্ক, টোফু ইত্যাদিও কিন্তু নিয়ন্ত্রণে রেখে আমাদের খেতে হবে। তাছাড়া শরীরে উত্তেজনা সৃষ্টি করে যেমন চা, কফি, গ্রিন টি ইত্যাদির খাবারও কিন্তু ইত্যাদি পানীয়ও কিন্তু আমরা বেশি পরিমাণে খেতে পারবো না, কারণ চা গাছের পাতা কিন্তু মাটি থেকে প্রচুর পরিমাণে ফ্লোরাইড শোষণ করে, যা কিন্তু আপনার হাইপোথাইরয়েডিজমের লক্ষণগুলিকে বাড়িয়ে দিতে পারে। তাই অনেকেই কিন্তু যারা বাড়তি ওজন আছে তারা কিন্তু প্রচুর পরিমাণে গ্রিন টি পান করে থাকেন। তবে আমি বলবো যাদের এই গ্রিন টি পান করার অনেক বেশি অভ্যাস আছে তারা কিন্তু অবশ্যই এ ব্যাপারে সচেতন হবেন। প্রতিদিনের খাদ্য তালিকায় আপনি প্রচুর পরিমাণে আঁশ জাতীয় খাবার অন্তর্ভুক্ত করতে পারেন, কারণ যারা হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত তাদের কিন্তু ডাইজেশন এবং কনস্টিপেশনের সমস্যা থাকে। আর এই আঁশ জাতীয় খাবার কিন্তু আপনার ডাইজেশন এবং কনস্টিপেশন দূর করতে আপনাকে সাহায্য করবে। প্রতিদিন 8 থেকে 12 গ্লাস পানি পান করা উচিত, কারণ মেটাবলিজমের জন্য কিন্তু প্রচুর পানি প্রয়োজন হয়। হাইপোথাইরয়েডিজমের কারণে যেহেতু প্রচুর পরিমাণে ওজন বাড়ে, তাই দর্শক অবশ্যই আপনার প্রতিদিনের ডেইলি অ্যাক্টিভিটি একটু বাড়াতে হবে এবং সেই সাথে কিছু পরিমাণ এক্সারসাইজ করতে পারেন প্রতিদিন। তাহলেই কিন্তু আপনি আপনার ওজনটাকে একটু নিয়ন্ত্রণ করতে পারবেন।
প্রতিদিন অন্তত 30 মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। কিছু স্পেসিফিক ফুড আছে যা কিন্তু থাইরয়েড ফাংশনে ইন্টারফেয়ার করে, যেমন ভেজিটেবলসের মধ্যে ব্রকলি, বাঁধাকপি, ফুলকপি, শালগম, বেগুন, পালং শাক ইত্যাদি, এবং ফ্রুটসের মধ্যে যেমন স্ট্রবেরি, পিচ, পিয়ার্স, গ্রেপস ইত্যাদি কিন্তু খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না। তাছাড়া আর্টিফিশিয়াল সুইটনার, সয়া সস, মেয়োনিজ ইত্যাদিও কিন্তু খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না। আর দর্শক, খেয়াল রাখতে হবে এই খাবারগুলি যাতে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় না থাকে, তবে অকেশনালি মাঝে মাঝে এই খাবারগুলি খাওয়া যাবে। তাই যারা হাইপোথাইরয়েডিজমের সমস্যায় ভুগছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, অবশ্যই ঔষধ গ্রহণের পাশাপাশি কিন্তু খাবার নিয়ন্ত্রণের দিকেও খেয়াল রাখবেন, তাহলেই কিন্তু আপনি এই হাইপোথাইরয়েডিজমের সমস্যাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। স্যার, যখন কারোর হাইপোথাইরয়েডিজম ডায়াগনোসিস হয় তখন তার ট্রিটমেন্ট পদ্ধতিটা কি বা ওষুধটা কিভাবে আসলে খেতে হয়? জি, মূল অনেকগুলি ছোটোখাটো ওষুধ হতে পারে, এটা ডাক্তারই নির্ধারণ করবেন। এই ওষুধ ব্যক্তিগত পছন্দের নেওয়ার কোনো রকমভাবে অবকাশ নাই, ডাক্তার নির্ধারণ করবেন। কিন্তু 5টা ওষুধের সাথে এই ওষুধ খাওয়ার সেবনবিধি একদমই আলাদা, এটাকে মনে রাখতেই হবে, না হলে পারে ঔষধই ব্যর্থ হয়ে যাবে। কীরকম? হয়তো একটি ক্ষেত্র বিশেষে 2টি এমনকি 3টি মূল ওষুধ, একটি ওষুধ থাইরয়েডের, থাইরক্স এবং বিভিন্ন রকম বাজারে পাওয়া যায়। এইটি খেতে হবে খালি পেটে। আমি আবারও বলছি খালি পেট, কারণ সাধারণত ওষুধ আমরা ভরা পেটে খাই। এরপরে উনি যখন খাবারটা খাবেন, এই গ্যাপটা অনেক বড়, প্রায় 2 ঘন্টা। তার মানে ওষুধ খাবার যদি আরও 2 ঘন্টা পরে উনি যদি সকালে আমরা চিন্তা করি, আমরা সাধারণত বলি যে ফজরের নামাজের সময় খেয়ে ফেলো, তারপর উনি কিছুই খাবেন না। মোটামুটি ফজরের নামাজ যদি আমরা 6টা প্লাস মাইনাস ধরি, 8টার সময় উনি উঠে এটা খাবেন, ব্রেকফাস্টে নাস্তা করবেন। এবং সকালে ওইটা যেটা উনি করেন যে 6টার সময় তো আমি থাইরয়েডের ওষুধ খেলাম, আরও এটা ঝামেলা কমানোর জন্য তো আমি তো গ্যাস্ট্রিকের ওষুধ খাই, তাহলে পরে আমরা গ্যাস্ট্রিকের ওষুধটা একসাথে খেয়ে ফেলি। কোনো ক্রমেই থাইরয়েড ওষুধের সাথে অন্য কোনো রকম ওষুধই খাওয়া যাবে না। তাহলে এককভাবে থাইরয়েড যে মূল ওষুধ থাইরক্সিন, এটা 2টা বা 1টা বা অর্ধেক, যেটা ডাক্তার আপনাকে মেপে ঝেপে আপনার জন্য করবে, প্রেসক্রিপশন দিবে, ততটুকু ওষুধ খালি পেটে খাবেন, প্রায় 2 ঘন্টা আগে খাবেন। কোনো ক্রমে অন্যান্য ওষুধ ওই সময় সেবন করবেন না। তারপর 2 ঘন্টা সময় আপনি পরে ব্রেকফাস্ট করবেন, সম্ভব হলে আরও পরে অন্যান্য ওষুধগুলি খাবেন। সকালবেলা যদি সম্ভব না হয়, সেটি রাত্রেবেলা করতে বাধা নাই। তার মানে আপনি 8টার দিকে বা 7টার দিকে আপনি ওষুধটা খেয়ে ফেলেন, 7টার সময় অন্যান্য কোনো রাতে যদি অন্যান্য ওষুধ চলে সেই সব ওষুধ আপনি খাবেন না, এবং এরপরে 2 ঘন্টা পর রাত 9টা, তারপর আপনি অন্যান্য ওষুধ খাবেন। আর একটি কথা, প্রথমেই যদি আপনি থাইরয়েডের অসুখের জন্য ডাক্তারের কাছে যান, অন্যান্য ওষুধ যেমন হাইপার টেনশনের ওষুধ বা ডায়াবেটিকের ওষুধ অথবা কন্ট্রাসেপটিভ পিল যদি আপনি আগে থেকে গ্রহণ করেন, এই ইতিহাসটি অবশ্যই আপনি চিকিৎসককে দিবেন। কেননা থাইরয়েড ওষুধ যোগ হাইপার টেনশন ওষুধ বা যোগ ডায়াবেটিক বা যোগ ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এইটা থাইরয়েডের ওষুধকে ভূমিকা রেখে এটা নষ্ট করে দিতে পারে। সেই সিদ্ধান্তটি ডাক্তার আপনাকে বৈজ্ঞানিকভাবে একটা সুগঠিত প্রেসক্রিপশন করে দিবেন। অনেক চমৎকার স্যার উপদেশ দিলেন। আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে যাদের হাইপোথাইরয়েডিজম জনিত সমস্যা রয়েছে তারা খুব চমৎকার এবং অ্যাপ্রোপ্রিয়েট কিছু ইনফরমেশন তারা জানতে পেরেছে যে আসলে ঔষধ খাওয়ার নিয়মটাকে, এবং আপনি যেটি বললেন যে অন্যান্য যদি কোনো ডিজিজ থাকে সেক্ষেত্রে সেই ওষুধগুলো আসলে কখন তাদের গ্রহণ করা উচিত। স্যার, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।